হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নের অ্যান্সারটা আলোচনা করব। প্রধানত এই চ্যানেলটায় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর নোট সাজেশান আপলোড করা হয়। এখন থেকে ধীরে ধীরে অন্যান্য ক্লাসগুলোরও সাজেশান এবং নোট আপলোড করা হবে এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার অর্থাৎ স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, অর্থাৎ যাদের দরকার এগুলো অরিজিনালি তাদের কাছে একটু পৌঁছে দিতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো কিভাবে একটা ভালো নোট গুছিয়ে লিখতে হয়, এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। প্রশ্নটা আরও একবার বলে দিলাম যে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের কি লিখতে হবে? ভূমিকা লিখতে হবে। ভূমিকাটা দেখো, 1779 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। তাহলে কি 1779 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। একাধিক কারণে এই বিপ্লব সংগঠিত হয়েছিল, তা নিম্নে আলোচিত হলো। দেখো কি কারণ? সামাজিক কারণ প্রথমে আলোচনা করা হচ্ছে। সামাজিক কারণ, ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হলো শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা। এখানে একটা পিরামিডের আকারে তোমাদের শ্রেণীবিভক্ত সমাজ করে দিয়েছি, অর্থাৎ প্রথমে একদম টপ পজিশনে ছিল যাজক, তারপরে ছিল অভিজাত, তারপরে সাধারণ মানুষ। ঠিক আছে, এবারে দেখো প্রথমে আছে দেখো যাজক বা প্রথম শ্রেণী। এখানে কি বলা হচ্ছে দেখো, ফরাসি সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রথম শ্রেণীভুক্ত। এরা ছিল বিশেষ সুবিধাভোগী এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 1%-এরও কম, যা সংখ্যায় প্রায় 1,20,000। এরা বিভিন্ন রকমের কর আদায় করত, যেমন ধর্মকর, ভূমিকর, মৃত্যুকর। কর মানে কি বলতো? ট্যাক্স, ট্যাক্স আদায় করত। অথচ নিজেরা কোনো রকম কর না দিয়ে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত। তারপরে দেখো দ্বিতীয়ত কি আছে? দ্বিতীয় শ্রেণী বা অভিজাত। এখানে কি বলা হচ্ছে দেখো, ফরাসি সমাজে অভিজাতরা ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত। এরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 1.5%, অর্থাৎ প্রায় 3,50,000। অথচ ফ্রান্সের মোট জমির 20% এদের দখলে ছিল। ঠিক আছে, এরা সংখ্যায় খুব কম, মাত্র 1.5%, কিন্তু 20% জমি নিজেদের দখলে রেখে দিয়েছিল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, এরা সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিতেন না। সামরিক ও অসামরিক বিভাগের উচ্চ পদগুলি এরাই ভোগ করত। তারপরে দেখো তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী কি? ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত। এরা মোট বলছে এদের মোট জনসংখ্যা ছিল 97%-এর বেশি। সমাজে এদের কোনো মর্যাদা ছিল না, অথচ বেশিরভাগ করের বোঝা এদের ওপরেই ছিল। তারপরে দেখো অর্থনৈতিক কারণ। এবারে তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে ফরাসি বিপ্লবের কারণ যদি বলে 8 নম্বরের প্রশ্ন টোটালটাই আলোচনা করতে হবে। আর যদি বলে যে ফরাসি বিপ্লবের শুধুমাত্র অর্থনৈতিক কারণ লেখো বা শুধুমাত্র সামাজিক কারণ লেখো, তাহলে তোমাদের কি করতে হবে? এরকম প্রশ্ন 4 নম্বরের আসে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? ভূমিকা লিখতে হবে, সেই সামাজিক কারণের পয়েন্টগুলো দিতে হবে, দিয়ে তোমাদের উপসংহারটা দিতে হবে। বুঝতে পারলে? চলো এবার অর্থনৈতিক কারণগুলো বুঝে নাও। এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফ্রান্সে প্রথম ও দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষরাই বেশিরভাগ ভূসম্পত্তি ভোগ করলেও তাদের কর দিতে হতো না। অপরদিকে মোট রাজস্বের 96% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। এর ফলে তৃতীয় সম্প্রদায় বিদ্রোহী হয়ে ওঠে। তারপরে আছে দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্রব্যমূল্য বৃদ্ধিতে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে জনসংখ্যা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম 65% বৃদ্ধি পেয়েছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি 65% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জনগণের আয় বাড়েনি, ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তারপরের পয়েন্ট কি আছে? ব্যয়বহুল
যুদ্ধ। এখানে কি বলা হচ্ছে, চতুর্দশ ও পঞ্চদশ লুই, ঠিক আছে। এখানে লুই হচ্ছে একটা টাইটেল, একটা পদবি, ঠিক আছে। আমাদের যেমন নাম হয়, ঠিক আছে, বাবার নাম, তারপরে তার ছেলের নাম, তার ছেলের নাম, এইভাবে নাম চলতে থাকে, নামগুলো চেঞ্জ হয়, পদবিগুলো এক থাকে। এদের কিন্তু পদবিগুলো এক থাকে, আর এদের প্রথমে যে জন্মেছে, প্রথমে যে রাজা হয়েছে তাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে, ঠিক আছে। চতুর্দশ মানে 14তম, আর পঞ্চদশ মানে 15তম, ঠিক আছে। চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। এর ফলে দেশের আইন বলছে দেশের অর্থনৈতিক সংকট দেখা দেয়। এবার পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক কারণ। এখানে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক কারণে 1 নম্বর পয়েন্টটা দেখো, রাজাদের দুর্বল শাসন। ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। এই স্বৈরাচারীর স্পেলিংটা একটু ঠিক করবে, এটা আমার একটা স্টুডেন্ট তো লিখেছে, সে একটু মিস্টেক করে ফেলেছে, স্বৈরাচারী স্পেলিংটা ঠিক করে নেবে। বলছে ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী, তিনি বলতেন আমিই রাষ্ট্র। এরপর রাজা পঞ্চদশ লুই শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে তার উপপত্নীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুই এর আমলে ফরাসি রাজতন্ত্র জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। তারপরে দেখো, অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, দুর্বল শাসকদের প্রশাসনিক অদক্ষতার কারণে অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থার চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরের পয়েন্ট হচ্ছে ত্রুটিপূর্ণ আইন ও দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। এখানে কি লিখবে দেখো, বলছে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম, সাধারণ অপরাধের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো। একইভাবে বিচারের নামে প্রহসন ছিল সাধারণ ঘটনা, রাজা ইচ্ছামতো বিচারের রায় পরিবর্তন করতে পারতেন। এবারে আছে দেখো উপসংহার। ওপরের কারণগুলি ফরাসি জনগণকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছিল, তবে নেপোলিয়নের ভাষায় অহমিকায় বিপ্লবের মূল কারণ নয়। অহমিকাই বিপ্লবের মূল কারণ নয়, স্বাধীনতা বলছে, এটা আরেকবার দেখো, অহমিকাই বিপ্লবের মূল কারণ, স্বাধীনতা ছিল অজুহাত মাত্র, ঠিক আছে। আর অবশ্যই ভালো করে এটা খাতায় লিখে তোমরা মুখস্থ করবে, আর তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে, দেখবে তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর যে প্লেলিস্টে যেসব সাবজেক্টের সাজেশান এবং নোটগুলো পাবে তোমরা চ্যানেল থেকে কালেক্ট করতে পারো।